আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যেখানের একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। দেখো, আজকের পর্বে আমরা তোমাদের সাথে বরিশাল বোর্ড 2025-এ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বইয়ে তোমাদের জন্য আরও রয়েছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি ওই প্রশ্নটি পড়ার সাথে সাথে যদি কোনো ডাউট হয় অথবা বুঝতে একটু অসুবিধা হয়, একজন শিক্ষক তোমাকে ওই সময় এসে এই প্রশ্নটি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা তোমার জন্য আর একটু ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ভালো একটা প্রসেস, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। এই ইজি বায়োলজি বইটি তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো, যা তোমার বোর্ড বই বুঝে পড়ার পরে সবচেয়ে ভালো সহায়ক হবে বলে আমি মনে করি। চলো দেখো, এখানে কি দেওয়া আছে এই প্রশ্নটাতে। এক্স আর ওয়াই দুইটা চিত্র দেওয়া আছে। এক্স, এটা কিসের চিত্র? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশির একটা চিত্র। অনৈচ্ছিক পেশি, যেটা মাকু আকৃতির গঠন, একটি নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এটা দেখেই কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে এটা কিসের চিত্র দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবার ওয়াইয়ে দেওয়া আছে একটা ক্লোরোপ্লাস্টের চিত্র। এরপরে ক খ গ ঘ চারটা প্রশ্ন। কি বলছে? প্লাজমোডেজমাটা কাকে বলে? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কেন? তারপর গ আর ঘতে বলছে দেখো উদ্দীপকের এক্স এর গঠন বর্ণনা, অর্থাৎ এই ওই অনৈচ্ছিক পেশিটার গঠন বর্ণনা করতে বলছে। এরপরে দেখো ঘতে বলছে ওয়াই এর অনুপস্থিতিতে জীবকুলে কি ধরনের সমস্যা ঘটবে। ওয়াই অর্থাৎ যদি ক্লোরোপ্লাস্ট না থাকে তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হলে তো জীবকুলে অনেক সমস্যা দেখা দিবে। 3 আর 4 নাম্বার বরাদ্দ দেখো এই দুইটার জন্য। ডান পাশে তোমরা হচ্ছে নাম্বারগুলো দেখতে পারতেছো। এই নাম্বার থেকে কি করবা, যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ সেই প্রশ্ন চেষ্টা করবা তত প্যারা করে লেখার। অর্থাৎ ক নাম্বারে যেহেতু 1 নম্বর বরাদ্দ, তুমি এখানে চেষ্টা করবা জ্ঞানমূলক শুধু একটি চরণ লেখার। খতে যেহেতু 2 নাম্বার, তুমি চেষ্টা করবে এখানে 2টা প্যারা লেখার। প্রথম প্যারাটায় থাকবে হচ্ছে জ্ঞানমূলক একটি লাইন, অর্থাৎ যেই প্রশ্নটা এক্স্যাক্ট চাইছে প্রশ্নে ওইটার উত্তরটা শুধু জ্ঞানমূলক লাইনে লিখবা। এরপরে অনুধাবনমূলক যে প্যারাটা, ওখানে আরেকটু বর্ণনা করে লিখবা। গ আর ঘতে যেহেতু 3 আর 4 নম্বর বরাদ্দ, তোমাকে এখানে ভালো একটা বর্ণনা দেওয়া লাগবে যেহেতু বেশি নম্বরের জন্য। এখন দেখো, প্লাজমোডেজমাটা কাকে বলে? আমরা জানি যে উদ্ভিদ কোষে একটা সূক্ষ্ম নালী থাকে, যে এই নালীর মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে কিছু পদার্থ চলাচল করে। দেখো কি বলছে, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরে পাশাপাশি অবস্থিত কোষগুলো কিছু সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। অর্থাৎ সুতার মতো একটা চিকন নালী থাকে, যেটা দিয়ে হচ্ছে একটা পাশের কোষের সাথে, মানে উদ্ভিদ কোষগুলো পাশাপাশি একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে। ওইটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। এরপরে বলছিল যে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কেন? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় যাতে হচ্ছে প্রজন্ম হতে প্রজন্মে ধ্রুব রাখার জন্য, অর্থাৎ যেই ক্রোমোজোম সংখ্যাটা ওটা প্রজন্ম থেকে প্রজন্মে ধ্রুব রাখার জন্য হচ্ছে ওই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। মেনলি কি হয়, ওই যে মিওসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি, যার কারণ হচ্ছে এটা গ্যামেট সৃষ্টির সময় ব্যবহৃত হয়। মিওসিস কোষ বিভাজন জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়, এটা আমরা জানি, যাতে হচ্ছে এই একটা হ্যাপ্লয়েড গ্যামেট পিতা থেকে আসবে, আরেকটা হ্যাপ্লয়েড গ্যামেট যখন মাতা থেকে আসবে, ওই দুটা মিলনের ফলে হচ্ছে জাইগোট গঠন হবে। এখন জাইগোটটা বিভাজিত হয়ে পরবর্তীতে হচ্ছে আরেকটা পূর্ণাঙ্গ জীব গঠিত হবে। এখন তোমার হ্যাপ্লয়েড গ্যামেট যদি না হইতো, তাহলে ওইটা তো মানে জাইগোট যখন গঠন করবে ওটা তো তখন হ্যাপ্লয়েড দুইটা মিলে ডিপ্লয়েড হইতে পারতো না, মানে অর্থাৎ মাতৃকোষের সমান হইতো না। তাহলে তো মানে প্রাণীকুলে অনেক বিরূপ একটা প্রভাব পড়তো। দেখো আমরা এখানে কি লিখছি, যে প্রজাতি বৈচিত্র্য বেশি না হয়, অর্থাৎ যদি ওই যে ক্রোমোজোম সংখ্যা কম বেশি হইতো তাহলে তো নতুন প্রজাতির সৃষ্টি হয়ে যেত। এখন প্রতি প্রজন্মে যদি নতুন প্রজাতির সৃষ্টি হয় তাহলে তো এটা বিরূপ প্রভাব দেখা দিবে। মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয় যখন পুং ও স্ত্রী জনকোষ মিলিত হয়, তাদের মিলনের ফলে জাইগোট ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েডে ক্রোমোজোম সংখ্যা আবার এই যে পুনরায় মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে যায়। যদি জননকোষে ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকতো তাহলে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা অতিরিক্ত বেড়ে যেত, যা প্রজাতির জন্য মানে নতুন প্রজাতির সৃষ্টি হইতে থাকতো। প্রতি প্রজন্মে নতুন প্রজাতি, এটা হচ্ছে বিরূপ প্রভাব ফেলতো। এই জন্য হচ্ছে মিওসিস কোষ বিভাজন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়।
এবার দেখো হচ্ছে উদ্দীপকে এক্স এর গঠন অর্থাৎ অনৈচ্ছিক পেশির গঠন বর্ণনা করতে বলছে। দেখো অনৈচ্ছিক পেশির যে তুমি ধরতে পারছো ওইটাই হচ্ছে প্রথম লাইনে দিয়ে দিবা, যেটা অনৈচ্ছিক পেশি ওর গঠন হচ্ছে নিচে বর্ণনা করা হলো। এখন অনৈচ্ছিক পেশি দেখো যখন তুমি চিত্রটা দেখবা না তখনই হচ্ছে বুঝে যাবা যে কিরকম, ও হচ্ছে মাকু আকৃতির গঠন। দেখো এরকম কোনো শেপ থাকলে ওটাকে হচ্ছে মাকু আকৃতি বলে। এরকম ওই যে আমরা 3 অধ্যায়ে পড়ছিলাম যে স্পিন্ডল যন্ত্র, ওটা হচ্ছে মাকু আকৃতির একটা গঠন দেখা যায় না, এরকম ছিল। এরকম দুইটা মেরু থাকবে আর মাঝখানে একটা বিষুবীয় অঞ্চল থাকবে, ওই এরকম স্ট্রাকচারকে হচ্ছে মাকু আকৃতি বলে। ওদের দেখো সার্কোলেমা আছে, একটি মাত্র নিউক্লিয়াস থাকে, এই যে কেন্দ্রে কোষকেন্দ্রে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, আর মায়োফাইব্রিল দেখা যায়। এবার এই চিত্র আঁকার পরে তুমি হচ্ছে ওর বর্ণনা দিবা। এই পেশি টিস্যুর হচ্ছে সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, যেহেতু ওর নাম হচ্ছে অনৈচ্ছিক, তুমি শুনলে বুঝতে পারবা যে অনৈচ্ছিক মানে হচ্ছে ইচ্ছাধীন নয়। এখন ধরো আমার রক্তনালী, তারপরে পৌষ্টিক নালী, খাদ্য পরিপাকের জন্য যে নালীগুলো আছে ওগুলা তো হচ্ছে আমি নিজের ইচ্ছায় ওগুলাকে সংকোচন প্রসারণ করতে পারি না, ওগুলা সংকোচন প্রসারিত হয় যখন ওর প্রয়োজন হয়। যেমন খাদ্য যখন ওই যে পেরিস্টালসিস পদ্ধতিতে যখন খাদ্যগুলো পরিপাক হতে হতে সামনের দিকে আগাতে থাকে না, তখন এই নালীটা হচ্ছে সংকোচন প্রসারণ এভাবে ঘটতে থাকে, কিন্তু এটা আমি নিজের ইচ্ছায় করতে পারবো না, তাহলে প্রাণীর ইচ্ছাধীন নয়। তারপরে এই পেশি কোষগুলো মাকু আকৃতির, দেখো এই যে আমি তো বললামই এরকম স্ট্রাকচার হচ্ছে মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না, এজন্য এই পেশিকে মসৃণ পেশিও বলা যায়। ওদের আমরা যখন পেশি টিস্যু পড়ছিলাম 3টা পেশি ছিল, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। ঐচ্ছিক আর হৃৎপেশির গায়ে আমরা ডোরাকাটা কতগুলো দাগ দেখছিলাম, যেটা হচ্ছে এই অনৈচ্ছিক পেশিতে নাই, এজন্য ওকে আমরা মসৃণ পেশিও বলি। এরপর দেখো মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীরে অনৈচ্ছিক পেশি দেখা যায়, কারণ এগুলো আমরা নিজের ইচ্ছে নাড়াচাড়া করতে পারি না, এই জন্য এইসব জায়গায় অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম, ওই যে পরিপাকে, পৌষ্টিক নালী যেহেতু পরিপাকে সাহায্য করবে। তাহলে দেখো এই উপরে আলোচনাগুলো, আর যখন গঠন বলবে তখন হচ্ছে তুমি চেষ্টা করবে মাস্ট হচ্ছে চিত্র আঁকে দেওয়ার অনৈচ্ছিক বা মসৃণ পেশি, তাহলে গঠন আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে দেখো ঘ নাম্বারে কি চাইছিল, ঘ নাম্বারে বলছিল যে ওয়াই যদি অনুপস্থিত থাকে, ওয়াই বলতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এটা যদি অনুপস্থিত থাকে জীবগুলি কি ধরনের সমস্যা দেখা দিবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, খাদ্য তৈরির জন্য অনৈচ্ছিক পেশি কি বলি ক্লোরোপ্লাস্ট মাস্ট প্রয়োজন, যেটা না থাকলে হচ্ছে জীবকুলে, মানে আমরা তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, অর্থাৎ প্রাণীকুল তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যার জন্য খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। এখন উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে কি হইতো, ক্লোরোপ্লাস্টের কারণে হচ্ছে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে যা প্রাণীর খাদ্যের যোগান দেয়, ফলে অঙ্গাণুটি না থাকলে প্রাণীর খাদ্যের সমস্যা দেখা দিত, প্রাণী বলতে পুরো জীবকুলে, প্রাণীকুলের সবার। এরপরে বায়ুমণ্ডলে ভারসাম্য নষ্ট হয়ে যেত, কি জন্য, কারণ ক্লোরোপ্লাস্ট থাকলে তো হচ্ছে সালোক সংশ্লেষণের ফলে অক্সিজেন তৈরি হয়, আবার ও হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো অ্যাবজর্ব করে নেয়, তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যেত, যেটা তো আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অনেক ক্ষতিকর, মানে বায়ুর ভারসাম্য নষ্ট হওয়াটা তো অনেক ক্ষতিকর হইতো। এরপরে মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। দেখো অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, ঔষধ, জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি ছাড়া মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। এবার সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তি ও পরবর্তীতে প্রাণীকুলের কাছে পৌঁছে দেওয়া সালোক সংশ্লেষণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এই গুরুত্বপূর্ণ সবগুলা কাজ হচ্ছে বন্ধ হয়ে যেত যদি না তুমি এই সালোক সংশ্লেষণ অর্থাৎ ওই অঙ্গাণুটা ক্লোরোপ্লাস্ট যদি না থাকতো, তাহলে ওর অনুপস্থিতিতে আমাদের কি কি সমস্যাগুলো হইতো। তুমি এরকম বর্ণনামূলক প্রশ্নগুলা চেষ্টা করবা বর্ণনা এভাবে প্যারা আকারে না লিখে এভাবে পয়েন্ট আকারে লেখার, যেটা হচ্ছে ভালো ফলাফল করার জন্য, মানে স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলার জন্য ভালো একটা প্রসেস। এভাবে যদি তুমি খাতায় প্রশ্নটা রিপ্রেজেন্ট করতে পারো, আমি আশা করি পরীক্ষায় স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আমাদের এই ইজি বায়োলজি বইটি প্রচেষ্টাই তোমাদের এই পরীক্ষায় বায়োলজি ভয়টাকে জয় করে আরেকটু সহজভাবে বায়োলজি তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তোমরা চাইলেই আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে আমরা এই বইটি নিয়ে আলোচনা করলাম, পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।